শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। সন্ধ্যা আরতির মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পূজার মহানবমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার প্রতিমা এক পলক দেখতে ঢল নামে হাজারো ভক্তের। মহানবমী মানেই বিজয়া দেবীর বিদায় ঘণ্টা, তাই আনন্দ আর বিষাদের সন্ধিক্ষণে ভক্তরা আবেগাপ্লুত। শ্রদ্ধাভরে নিজেকে সঁপে দিলেন দেবীর পদতলে। উলুধ্বনি, ঢাকের বাদ্য আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন সন্ধ্যা আরতিতে অংশ নেন ভক্তরা। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মধ্যে চণ্ডী, কালী, চামুণ্ডা রূপের পূর্ণ শক্তি আরাধনা করা হয়। সন্ধ্যা আরতিতে শঙ্খধ্বনি, ঢাক, কাসর, ধুনুচি নৃত্যের মাধ্যমে দেবী শক্তির উদ্ভাস প্রকাশ পায়। এই আরতির মাধ্যমে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিজয়ের। বিকাল থেকে ভক্তদের পদচারণায় মুখর মন্দির প্রাঙ্গণ। দেবী দর্শনের শেষ সুযোগ রাতের বেলাতেও তাই ভক্তদের ঢল। সমস্যা কেটে যাক, আগের মতো সুন্দরভাবে আবার সবাই উদযাপন করি, এই প্রত্যাশা। প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। পুজো আসলো, আনন্দের সাথে কাটাইছি, আর এর মধ্যে খারাপ লাগতেছে কালকে চলে যাবে। তার কপালে রয়েছে চন্দ্র, তাই চন্দ্রচূড় বলা হয় তাকে। সেই চন্দ্র আর মায়ের কাছে পূর্ণিমা তিথির পূর্ণাহুটা কলা, এবং এই এক কলা যোগ হয়ে 16 কলায় পূর্ণ হয়ে যায়। হিন্দুদের ভোট ব্যাংক বানিয়ে আওয়ামী লীগ তাদের ব্যবহার করত, তবে বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরাই পুরো বাংলাদেশে হিন্দুদের জমি দখল করে অন্যদের ঘাড়ে দোষ চাপিয়েছে। উনি আসলে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে আমরা তোমাদের পক্ষে আছি, তো উনি হিন্দুদের জমি দখল করেছেন এবং ওনার নেতা কর্মীরা পুরা বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও হিন্দুদের জমি দখল হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা। কোথাও যদি কোনো হামলা হয়, রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং রাষ্ট্র দায় এড়াবে না, বরং রাষ্ট্র দায়িত্ব নিবে। এইটার এই যে সংস্কৃতি চালু হলো, আমি মনে করি যে এই সংস্কৃতি অব্যাহত থাকবে। পার্শ্ববর্তী দেশের সহায়তায় সন্ত্রাসীরা চেষ্টা করছে যেন দুর্গাপূজা আর বিজু উৎসব ভালোভাবে না হতে পারে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনকালে কথা বলেন তিনি। সবকিছু খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, এই জন্য আমি প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী সবাই আমি ধন্যবাদ দিই। স্পেশাল বেশি ধন্যবাদ জানাচ্ছি পূজা কমিটির সদস্যদের এবং ভক্তবৃন্দদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতে অসুর রূপে উপস্থাপনের বিষয়টি অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইইট গ্রামে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। খালিদ হোসেন বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তাই বলে একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর রূপে উপস্থাপন করা দুঃখজনক। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশে ফেরার পর খোঁজ খবর নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিআর নিয়ে অনড় অবস্থানে বিএনপি ও জামাত বলছে, ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিআরের পক্ষে, আর বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরও বহু দল নতুন এই পদ্ধতিতে ভোট চায়। যদিও কোনোভাবেই বিএনপি পিআর পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের আগ্রহ নেই। নিম্ন বা উচ্চকক্ষ কোথাও এই পদ্ধতির এখন দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলেও কি হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামাত। আমরা দুই পক্ষের পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটিটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না।
এবং এই দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। ইসলামী দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করছে, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ লেকে মাছের পোনা অবমুক্ত করেন রুহুল কবির রিজভী। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করা হচ্ছে। ঘোষণা দিয়েছে আন্দোলনের জনগণ পিআর চায় না। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যারা গণহত্যা, গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান জানান তিনি। এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন, কিন্তু জনগণ এই পিআরের সাথে নাই। আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছে। যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও কূটনীতি নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদারের আশা করেন। বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিনো উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সহ দলটির কেন্দ্রীয় নেতারাও বৈঠকে ছিলেন। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এমন প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। এদিকে ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাচন সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। বরিশাল নগরীর শঙ্করমঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান আইন উপদেষ্টা। কুশল বিনিময় করেন সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞার প্রসঙ্গও উঠে আসে। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন আইন উপদেষ্টা। সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে, শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার, নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে। এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে। এদিকে ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উতরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন। ইতিমধ্যে সরকার তা অনুধাবন করছে এবং এই আইনের খসড়া তৈরিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নিশ্চা। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তা সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা। বলা হয়,
সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার দাবি জানানো হয়। এর জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের। আশার কথা, সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন, একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে। জামালপুরের শরীফপুরে 17 ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রাতে ময়মনসিংহ জামালপুর সড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় 4 কিলোমিটার অংশে দেখা দেয় যানজট। আন্দোলনকারীরা বলেন, মঙ্গলবার রাতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শরীফপুর এলাকা। প্রায় একদিনের মতো হতে চললেও এলাকায় বিদ্যুৎ আসেনি এখনও, তাই দ্রুত বিদ্যুৎ সংযোগে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণের তাগিদ জানান তারা। ভারতে আটক 15 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার রাতে তলুইগাছা সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়। তারা সবাই খুলনার কয়রা ও জুমুরিয়া এলাকার বাসিন্দা। কাজের সুবাদে ভারতে দীর্ঘদিন ধরে ছিলেন তারা। হস্তান্তর হওয়া 15 জনকে এরই মধ্যে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। কাগজ যাচাই বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়িতে যে মারমা কিশোরী ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে 3 জনের প্রাণ গেল, উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা। সেই ভিকটিম কিংবা তার পরিবার মামলা করা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার মুখোমুখি হয়েছেন যমুনা টেলিভিশনের সামনে। কি বলেছেন তারা, কিভাবে ঘটনা ঘটেছে, সবকিছু নিয়ে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ভুক্তভোগীর বাড়ি থেকে ঘটনাস্থল 100 মিটারের মধ্যে। বাসায় পাওয়া যায় তার বাবাকে, যিনি মামলার বাদী। জানান, তিনি সহ আরো কয়েকজন ঠিক বাড়ির সামনের চায়ের দোকানে ছিলেন তখন। সব সময় আমার মেয়েটা প্রাইভেট পড়ে ওখানে, আমরা সব সময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম। 9টা পার হয়ে গেছে, আসে নাই। কোচিং শিক্ষকের কাছে জানতে চাই, ঠিক কখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরীটি। 6টা থেকে 9টা পর্যন্ত পড়ার পর 9টার দিকে বাইরে হয়ে গেছে, এটুকু। তারপর আমি কিছু জানি না। ভিকটিম যেটি বলেছে, মূলত প্রাইভেট পড়ে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে, সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয়। ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান, তখনই তাকে মুখ চেপে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পিছন থেকে ইট মারছে, আমি এরকম ফিরে দেখছি, তারপর আমাকে মুখ চেপে নিয়ে যাওয়া, কিছু জানি না। তুমি যখন তুমি জানতে পারছো, তখন তুমি হাসপাতালে না বাসায়? গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন। এলাকা খুঁজে ফেলছি, পাই না। পরে প্রায় 11টার দিকে, প্রায় 11টা পার হয়ে গেছে। খোঁজার পরেই তারপরেই অনেকে এদিকে ঘুরছে, তো ঘোরার পরে এখানে কিছু আছে, ওর ভিতরে পাইছে ওনাকে। ভুক্তভোগী, তার পরিবার ও এলাকাবাসীর দেখানো সেই স্পটের দিকে আমরা, যেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সেই কিশোরীকে। যেখান থেকে নিয়ে যাওয়া হয় তাকে, সেখান থেকে এর দূরত্ব মাত্র 30 থেকে 50 মিটার। শিক্ষার্থীর পরিবার এবং পাড়া প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, সেই যেটি দেখিয়েছিলাম, যে ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার উপর থেকে অপহরণ করা হয়, সেখান থেকে মূলত এই যে পথটি রয়েছে, পাশেটি নির্মাণাধীন ভবন, তার পাশ থেকে এই যে এখানে পানি, তারপরে অনেকগুলো জঙ্গল, জমি, সেই জমি পেরিয়ে মূলত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই পথ ধরে একেবারে যে রাস্তাটি রয়েছে, এখান থেকে ঠিক এই জায়গাটিতে না, ঠিক এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। এবং এখানে যারা স্থানীয় আছেন তারা এসে বলছেন যে এখনো ধান যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো পড়ে আছে ঠিক এই জায়গা থেকে। মূলত এখন পর্যন্ত, এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পানি এবং কাদা রয়েছে। দেখতে পান যে এখানে প্রচুর পানি এবং কাদা রয়েছে, অন্তত হাঁটু সমান না হলেও কিছুটা তার কাছাকাছি পানি এবং কাদা রয়েছে। এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। আবারও ফিরে যায় ভুক্তভোগীর বাবার কাছে। তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন, যদিও খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত মেলেনি। এত কাছ থেকেও কোনো শব্দ পায়নি কেউ। গ্রামের পোলাপান পাড়া সব খোঁজাখুঁজি করলাম। তারপরে আমরা ওই দান খেতে একটা ওই যুগ আসে, ওইখানে পাওয়া গেল মেয়েটাকে। তো আর কি আর করবো, আমরা ওই
তারপরে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসে একটা খুব খারাপ অবস্থা, এই জন্য আমরা হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি। মেডিকেল রিপোর্ট দিয়েছে, ওটাতে নেগেটিভ আসছে, তো আপনারা কি মনে করেন কিনা এটাতে কোনো সমস্যা আছে? এটা তো এখানে এখন সব তো প্রশাসনের মাধ্যমে আমাদেরকে, আমরা রিপোর্ট খুঁজলাম, রিপোর্টও দেয় নাই, তো এখন কি করার আছে, আমাদেরকে তো কিছু করার নাই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে কথা হয় আমাদের। তদন্তাধীন এবং বিচারাধীন বিষয়ে চূড়ান্ত মতামত না দিয়ে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা। আমরা তো জনসাধারণের উদ্দেশ্যেই বলছি যে হলো আপনার হচ্ছে বিষয়টি নিয়ে যাতে সবাই সংযত আচরণ করে, এবং আমরা যা করছি এখন জনসাধারণের উদ্দেশ্যই করছি। আজকেও আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য কোথাও যাতে না ছড়ায় সে বিষয়ে বিশেষ করে আপনার, এবং যেহেতু আপনি স্পট ভিজিট করেছেন আপনারও সহযোগিতা প্রয়োজন। ভিকটিমের যে বাবা, তার সাথে কথা বলছি, তারা বলছেন যে এটি তারা বিচার দিয়েছেন, মামলা করেছেন। গতকালকে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়েছে সেই বিষয়ে তারা বলছেন যে এইটি বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, এখন তারা পুরো বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়েছেন। পাশাপাশি ভিকটিম বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যারা এইটার সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাতে তারা পায় সে নিশ্চয়তা তারা চান। পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষার্থীটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হননি, সেটি যাতে সুস্থ করা যায় এবং আশপাশে তার যে স্বাভাবিক জীবন সেটি যাতে অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা তারা করেছেন এবং সেই সহযোগিতা তারা কামনা করেছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। নির্বাচিত সরকার না থাকায় সরকার ও জনগণের মধ্যে যে সেতু বন্ধন সেটি তৈরি হয়নি বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ কারণে দেশের মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু আরও বলেন, শুধু দেশ বিদেশের বিনিয়োগকারীরাই নয়, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলেন বিএনপির এই নেতা। এছাড়াও শিল্প খাতে যারা কর্মসংস্থান হারিয়েছে তাদের জন্য বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। একটা নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন সেটা আজকে নাই বলে আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। গাজীপুরের টঙ্গীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দল। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার। বক্তব্যে বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, ৩১ দফায় আগামী রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। প্রশিক্ষণ কর্মশালায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে অংশ নেয়া তরুণ উদ্ভাবকদের সংবর্ধনা দিয়েছে ফার্ম ফ্রেশ। সকালে রাজধানীর তেজগাঁওয়ের আকিজ হাউসে দেয়া হয় এই সংবর্ধনা। মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয় WIC এর 2025-এর এবারের আয়োজন। প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা। অংশ নেওয়া 17টি দলের মধ্যে 17টি দলই পদক নিয়ে ফিরেছে এবার, যেখানে 14টি স্বর্ণ এবং 3টি রৌপ্য পদক জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেধার প্রমাণ দেয় বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা। এই গৌরবময় যাত্রায় পাশে ছিল দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ ডেইরি লিমিটেডের ফার্ম ফ্রেশ। কোম্পানির হেড অফ অপারেশন AN জাহিদ আল মাহমুদ জানান, তাদের প্রতিষ্ঠান শুধু পুষ্টি ও স্বাদের মানের দিকেই না, মনোযোগ দেন তরুণদের সাফল্যের গল্পের দিকেও। ভবিষ্যতেও এমন আয়োজনে পাশে থাকবে ফার্ম ফ্রেশ। দর্শক, গাজা উপকূল থেকে মাত্র 90 নটিক্যাল মাইল দূরে রয়েছে ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি জাহাজ বহরের কাছে। ফিলিস্তিনিদের ওপর লাগাতার বর্বরতার পরও যখন বিশ্বের বেশিরভাগ দেশের নীরব ভূমিকায় উঠেছে সমালোচনার ঝড়, তখন সাহসী পদক্ষেপ
মানবাধিকার কর্মীদের। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে তাদের ত্রাণবাহী নৌবহর। সব প্রতিকূলতা পেরিয়ে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এখন গাজা উপত্যকার দ্বার প্রান্তে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে তাদের থামাতে নানা অপতৎপরতা চালাচ্ছে ইসরায়েল। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুদ্ধজাহাজ দিয়ে ভয় ভীতি দেখানোর পাশাপাশি ব্যাহত করা হচ্ছে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থাও। এর আগে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, গ্লোবাল ফ্লোটিলাকে থামাতে রীতিমতো রণপ্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদোদ বন্দরে ৫ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।